আসসালামু আলাইকুম। ছোটবেলা থেকে আমরা সবাই শুনে এসেছি পাকিস্তানিরা এই দেশের 2 লাখ নারীকে লাগিয়ে গিয়েছিল। সেই লাগানোর প্রেক্ষিতে যে সন্তান পয়দা হুয়া, তারা বড় হয়ে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ হুয়া, তার সাথে কিছু প্রথম আলো হুয়া, ডেইলি স্টার হুয়া, উদিচি হুয়া, ছায়ানট হুয়া, তারপরে প্রশিকা হুয়া, এটার নাম কি, সিপিবি হুয়া, এরকম অনেক হুয়া, প্রচুর হুয়া। ওরা একজন নারীকে 80 বার ধর্ষণ করেছে একদিনে। 80 বার একজন নারীকে ধর্ষণ করেছে, তাও মরে নেই, বেঁচে আছে। বিডি নিউজ 24 26 তারিখকে সামনে রেখে 25 তারিখে এই শালাকটা আমি চিনি না, 26 তারিখে এটা পাবলিশ করা হয়েছে। এই রাইটারে চিনি না আমি, সাংবাদিক এটা কলাম লিখেছে। তার নিউজের শিরোনাম হয়েছে 2 লাখ নয়, 4 লাখ নারীর সম্ভ্রমের বিনিময়ে পাওয়া স্বাধীনতা। 2 লাখে হয় নাই, এখন 4 লাখ বানাইছে। এতদিন প্রথম আলো, ডেইলি স্টার যা করতো, এখন প্রক্সি দিচ্ছে কয়েকটা পত্রিকা, এর মধ্যে বিডি নিউজ 24, তারপর ওইদিকে আসে হলো আপনার বিজনেস স্ট্যান্ডার্ড। এই মালিকগুলির চিনা রাখতেছি, সময় হলে বোঝা যাবে। তারপরে আরও কিছু আছে এদিকে, 71 সময় টম, এগুলো তো আছে, কিন্তু একটু ঝিমায় আছে আর কি, বিএনপির চাপে একটু ঝিমায় আছে। বাট এরা সময় আসলে কিন্তু বিএনপিরও ছাড়বে না, এটা মনে রাখেন। সবার আগে বিএনপিরই ধরবে, এদের তো আমরা চেহারা সবাই চিনি। তো এই নিউজটাতে 4 লাখ নারীর কথা বলা হয়েছে। আমরা নিউজটা একটু শুরু করে তারপরে আমি খুব গুরুত্বপূর্ণ আলোচনা করব। সেখানে বলেছে 71-এ ধর্ষণের, আচ্ছা, কুমিল্লা কারাগারে বন্দি পাকিস্তানি এক কর্মকর্তার সাক্ষাৎকার নিয়েছিলেন অস্ট্রেলিয়ান ডাক্তার জিওফ্রে ডেভিস। সে কর্মকর্তা ডেভিসকে বলেছিল, বুঝেন, কুমিল্লা কারাগারে একজন পাকিস্তানি কর্মকর্তা, কিসের কর্মকর্তা নাই, নাম নাই, কিচ্ছু নাই, অস্ট্রেলিয়ান ডাক্তার জিওফ্রে ডেভিস। সবাই চিনেন না এই ডাক্তাররে? সবাই, পৃথিবীর সব মানুষ চিনে, এই কারণে ওনারা আলাদা করে কিছু বলা লাগে নাই। এই ডাক্তার বিশাল পরিচিত এক ডাক্তার, সেই ডাক্তারের সূত্র মারফত এই কলাম লেখা হয়েছে। সেখানে বলেছেন সেই কর্মকর্তাকে ওই ডাক্তার জিজ্ঞেস করেছিলেন, তখন সেই কর্মকর্তা তাকে জিজ্ঞেস করেছিল, সব পাকিস্তানি সৈন্যরা মনে করত ধর্ষণ জায়েজ। তারা টিক্কা খানের কাছ থেকে এ বিষয়ে স্পষ্ট নির্দেশ পেয়েছিল যে যত পারো ধর্ষণ করো, যেহেতু একজন ভালো মুসলমান কখনো তার বাবার বিরুদ্ধে লড়বে না, ফলে যত বেশি সম্ভব বাংলাদেশি নারীদেরকে গর্ভবতী করো। এ থেকে একটা গোটা প্রজন্ম জন্মাবে যাদের শরীরে বইবে পশ্চিম পাকিস্তানিদের রক্ত। এই ছিল ধর্ষণের পেছনে পাকিস্তানি সৈন্যদের মনস্তত্ত্ব। তার গলায় ছিল অবহেলার সুর। যুদ্ধে তো অনেক কিছুই হয়, আমরা কি এমন করেছি? মুক্তিযুদ্ধ শুরু হওয়ার কিছুদিন পর দেখা গেল পাকিস্তানি সেনাবাহিনী অথবা তাদের দোসর রাজাকার আলবদরের হাতে ধর্ষণের শিকার হয়ে হাজার হাজার নারী গর্ভবতী হয়ে পড়েছেন। সেগুলি এখন চাকরি করে বিডি নিউজ 24-এ, প্রথম আলো, ডেইলি স্টারে, এগুলি চাকরি করে। এখন পরিবার ছেড়ে দিয়েছে তাদের, হয়ে পড়েছেন স্বামী পরিত্যক্তা। ভুলে গেলে চলবে না, গল্পটা 54 বছর আগের। শিক্ষা দীক্ষার বলে তেমন কিছুই ছিল না তখন। কোনো নারী গর্ভের সন্তান রাখতে চান না, আবার অধিকাংশই ফেলে দিতে চান। অধিকাংশই ফেলে দিতে চান। আবার কারো গর্ভের সন্তানের বয়স হয়ে উঠেছে 7 থেকে 8 মাস, ফলে শারীরিক যন্ত্রণার চেয়ে মানসিক যন্ত্রণাটা গভীর। সে সময় হাসপাতালে গর্ভপাত অবৈধ ছিল, বিধায় কেউ ঝুঁকি নিতে রাজি ছিল না। এরকম সময়ে ইন্টারন্যাশনাল প্ল্যান্ড ব্রাদারহুড, ইউএনএফপিএ এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা এগিয়ে আসলো। তারা বিখ্যাত অস্ট্রেলীয় চিকিৎসক জিওফ্রে ডেভিসকে বাংলাদেশে নিয়ে আসার ব্যবস্থা করলো। ডেভিস গর্ভপাত বিষয়ক বিশেষজ্ঞ ছিলেন। বিশেষ করে মনে রাখেন, বিশেষ করে 7 মাস বয়সী ভ্রূণের গর্ভপাত বিষয়ে বিশেষ প্রশিক্ষণ ছিল তার। যারা ডাক্তার, আমি তো সন্তানের বাবা, সো আমি এইটুকু অন্তত বুঝি যে 7 মাস বয়সী একটা বাচ্চাকে গর্ভপাত করানোর বিশেষ কৌশলী ডাক্তার 1971 সালে ছিল। এগুলি যদি কোনো গাইনি ডাক্তার শোনে, সুইসাইড করে মারা যাবে সে। তারপরে শুরুর দিকে ডেভিসকে কেউ সাহায্য করতে চাচ্ছিল না, সবাই ভয় পাচ্ছিল। এরপরে তিনি হঠাৎ করেই বাংলাদেশে প্রবাসী সরকারের সহায়তায় তাদের চিঠি দিয়ে তারপরে অথরিটি দেয়। কিছুদিন যেতেই শত শত মেয়ে আসতে শুরু করলো তার কাছে, যাদের সবার গর্বে যুদ্ধ শিশু।
ডেভিস একা হাঁপিয়ে উঠলেন। এত নারী ধর্ষণের শিকার হয়েছে যে তার একার পক্ষে সামাল দেওয়া মুশকিল। তিনি একটা বুদ্ধি বের করলেন, ঢাকা ও ঢাকার বাইরের স্বাস্থ্যকর্মীদেরকে প্রশিক্ষণ দেওয়া শুরু করলেন। একই সঙ্গে গর্ভপাতের কাজও চলতে থাকলো। এক শহরে কাজ শেষ হলে আরেক শহরে চলে যান তারা। ঢাকায় প্রতিদিন গড়ে 100 মেয়ের গর্ভপাত করেছে তার টিম। বুঝছেন, ঢাকায় প্রতিদিন গড়ে তার টিম 100 করেছে। ঢাকার বাইরেও এই সংখ্যাটা কাছাকাছি। প্রক্রিয়া তেমন কঠিন ছিল না। ধর্ষণের শিকার নারীরা এসে একটা কাগজে সই করে দিতেন। সে কাগজ কই? যাক, এখানে তারপরে আমি মূল অংশগুলো পড়ে শুনে, অনেক লম্বা, আপনারা বিডি নিউজ 24-এর ওখানে গেলে পুরোটা পড়তে পারবেন। তিনি বলেছিলেন, পাকিস্তানিরা প্রথমে বোমা মেরে চরম নৈরাজ্য সৃষ্টি করত, এরপর সেখানে সব মানুষেরা জড়ো করা হতো, নিতান্ত শিশুবাদে বাকিদেরকে আলাদা করে ফেলা হতো, আওয়ামী লীগ ও পূর্ব পাকিস্তান সরকারের সঙ্গে জড়িত সবাইকে গুলি করে মারা হতো, তারপর মেয়েদেরকে একটা জায়গায় রেখে দেওয়া হতো, ইচ্ছে মতো ব্যবহার করতো তারা। কথায় আছে, ডাক্তার ও উকিলের কাছে কিছু লুকাতে নেই। ডাক্তার হওয়ার সুবাদে নিপীড়নের শিকার হওয়া অসংখ্য নারীর কেস স্টাডি ছিল তার কাছে। ধনী ও সুশ্রী মেয়েদেরকে কর্মকর্তাদের জন্য রাখা হতো, বাকিদের তুলে দেওয়া হতো নিম্নপদস্থ সিপাহীদের হাতে। এসব মেয়েরা সময় মতো খাবার পেত না, অসুস্থ হলে জুটত না চিকিৎসা। অজস্র নারী ক্যাম্পেই মারা গেছে। কোনো কোনো মেয়েকে একদিনে 80 বারের বেশিও ধর্ষণ করা হয়েছে। খাবার দিত না, কিছু দিত না, একটা মেয়ের 80 বারের পরেও ধর্ষণ করে। এরকম মেয়েও আবার জীবিত এসে তার কাছে সাক্ষাৎকার দিয়েছেন। তিনি আরও বলেছেন, বাংলাদেশে যা ঘটেছে পৃথিবীর আর কোথাও আমি এরকম ঘটনা শুনিনি। এমন বিভীষিকাময়ের মধ্য দিয়ে মেয়েদেরকে যেতে হয়েছিল যে অনেকে নির্বাক হয়ে গিয়েছিল। বিশাল ব্যাপার। তো যাই হোক, এরকম অনেক লম্বা ফিরিস্তি, 8 বছরের শিশু থেকে 75 বছরের বৃদ্ধাকে পর্যন্ত বর্বরতার ভেতর দিয়ে যেতে হয়েছে। তো তিনিই বলেছেন, বাংলাদেশে 2 লাখ না, বাংলাদেশে 4 লাখ শিশু মারা গিয়েছে, ধর্ষণের শিকার হয়েছে। আচ্ছা, এই বিডি নিউজ 24 মানুষ কিন্তু এখন প্রথম আলো, ডেইলি স্টার এগুলোরে কিন্তু আর এখন খায় না। এই কারণে এরা এখন এই প্রক্সি দেওয়ায় কিছু পত্রিকারে দিয়ে, যেমন বাংলাদেশ অবজারভার আছে, এরকম কিছু কিছু পত্রিকা, এই যে মেঘনার মোস্তফা কামাল আছে না, আওয়ামী লীগের অনেকে টাকা পয়সা তার কাছে যায়। হইল গিয়া বিভিন্ন পত্রিকাগুলো কিনে নিচ্ছে, নানা জনের নাম দিয়ে কিনেছে। মূলত এই প্রথম আলো, তারপরে 71-এর মেঘনা, ওইদিকে আছে বিডি নিউজ 24, তারপর আরও কিছু পত্রিকা, টেলিভিশন, এরা এক হয়ে তারপরে কিছু প্রপাগান্ডা ছড়ায়। এখন প্রথম আলো, ডেইলি স্টারের দিন যেহেতু শেষ, এদের আগের মতো শিরোনাম লিখলে আর আগের মতো মানুষ খায় না। ভবন পোড়া গিয়েছে, সেইখানে পাবলিক হাহারি এক দেয়, গালাগালি দেয়। পত্রিকা, প্রথম আলোর মতো পত্রিকা কমেন্ট বন্ধ রেখে তারপরে তারা নিউজ দেয়। এই হইল অবস্থা। তারা তাদের বাড়ি পুড়েছে কবে, সেগুলো তারা বসে বসে সুন্দর করে সাজিয়ে আবার ফের চিত্রকর্ম দিয়ে তারা মানুষকে দেখায়। এই হয়েছে প্রথম আলো, ডেইলি স্টারের দিনের মানে বেহাল দশা। তো তারা এখন এই বিডি নিউজ 24 দিয়ে এরকম একটা করেছে, করে মানুষকে বোঝানোর চেষ্টা করছে। দেখেন ভাই, আমি 1971 সাল নিয়ে আপনাদের অনেক নিউজ করেছি, অনেক 15 মিনিটসের অনেকগুলো খুব মানে স্টাডি করা, একদম নথিপত্র দিয়ে তারপরে আপনাদেরকে দেখানো হয়েছে। তো সেখানে আপনারা দেখেছেন, আমি আমার নিজের কোনো বক্তব্য আপনাদেরকে শোনাই নেই। আমি যেসব বইগুলোর কথা বলেছি, বইয়ের পৃষ্ঠা নাম্বার পর্যন্ত আপনাদেরকে বলে দিয়েছি। সেখানে গিয়ে আপনারা দেখে এসেন যে কি বলা হয়েছে। এই যে 3 লাখ এবং 2 লাখ, এই গল্পের শুরু হলো শেখ মুজিব যেদিন পাকিস্তান থেকে লন্ডনে যায়। সেখানে সিরাজুর রহমান ছিল আপনার তখনকার বিবিসির সাংবাদিক। তো তখন তো সাংবাদিক অত ছিল না, এবং এই ধরনের সাংবাদিক তো তখন বিশাল, সবাই চিনে, বিশাল সম্মানিত সাংবাদিক। এবং এই সিরাজুর রহমান সাহেব, উনি তখন কিন্তু শেখ মুজিবের প্রথম লন্ডনে গিয়ে তিনি সাংবাদিক হিসাবে তার নেয়। তো শেখ মুজিব তো কিছুই জানে না। আমরা ওই সিরাজুর রহমান সাহেবের বক্তব্যটা একটু শুনে তারপরে আমি আবার আমার বক্তব্য শুরু করি, তাহলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। মানুষের অধিকার আদায়ের জন্য যিনি তৎপর ছিলেন, সেই মানুষটি যখন ছাড়া পেয়ে প্রথম বন্দি দশা থেকে ফেরত এলেন লন্ডনে, কেমন দেখেছেন তাকে? ওই যে একটু আগে বলছিলাম যে আমি বললাম উনি প্রেসিডেন্ট হয়েছেন, আমরা মানে উনি বললেন যে আমি আবার কিসে প্রেসিডেন্ট হলাম।
আমি বললাম যে আপনি তো দেশে ছিলেন না মুজিব ভাই, আপনার নামে আমরা গোটা দেশকে একত্র করে ফেলেছি, এক করে ফেলেছি, আমরা দেশ স্বাধীন করে ফেলেছি। ইতিমধ্যে আরো লোকজন এলেন, জাকারিয়া খান চৌধুরী এলেন, তারপরে প্রফেসর সুরাইয়া খানম এলেন, এসে ওনাকে পাঁচ সালাম করলেন। তো উনি সকল কেমন আছিস কেমন আছিস, উনি বললেন যে তো মুক্তিযুদ্ধ হলো কিভাবে হলো। তারপরে আমি বললাম যে কিভাবে হলো, উনি বললেন যে কত লোক মারা গেছে রে। আমি বললাম না, মারা গেছে তো কোনো হিসাব কেউ করেন নাই, তবে বিভিন্ন মিডিয়া থেকে ওই যে বিদেশি পত্রিকাগুলো যাচ্ছে, ভারতীয় সাংবাদিকরা খবর দিচ্ছেন, সব মিলে আমরা এখানে যে আন্দোলন করছি, আবু সাইদ চৌধুরীকেও আমরা বলেছি, সেই আমরা সাংবাদিকদের মোটামুটি বলেছি এই পর্যন্ত প্রায় 3 লাখ বাংলাদেশি মারা গেছে। যাই হোক, পরে তিনি উনি বলেছিলেন ইয়েকে, ডেভিড ফ্রস্টকে 3 মিলিয়ন। আমার মনে হয় যে লাখে এবং মিলিয়নে উনি তো একটু উদ্ভ্রান্ত ছিলেন, একটু ভ্যাবলা গোছের ছিলেন প্রায় বলতে গেলে। কেন কোন দিকে তাকাচ্ছেন কি ভাবছেন বোঝা যাচ্ছিল না। তো উনি ওইটা যে 3 মিলিয়ন বলে ফেলেছিলেন। দেখেন, সিরাজুর রহমান সাহেব নিজে স্বীকার করেন, তখনকার মানে প্রত্যক্ষদর্শী তিনি বলছেন যে এই 3 লাখকে সে 3 মিলিয়ন বানিয়ে, 3 লাখ এটা বিশাল বড় সংখ্যা, বিশাল বড়। 3 লাখ মানুষ যদি মারা যেয়ে থাকে তাহলে এটা বিশাল বড়। শেখ মুজিব জীবিত থাকা অবস্থায়, সরকার প্রধান থাকা অবস্থায়, স্বাধীন দেশে তিনি একটা কমিশন তৈরি করেছিলেন। সেই কমিশন সব মিলায় লোক পেয়েছিল 7-8 হাজার মানুষ মারা গিয়েছে। তিনি বলেছেন কমিশন বাদ দিয়ে তাহলে এগুলি করেন নাই, তিনি আর এটা নিয়ে কোনো কাজ করে যান নাই। এখন আমাদের সামনে যেই চ্যালেঞ্জ, ধরেন আমি যে কথা আপনাকে বলছি, আমি তো অনেক উগ্র কথাবার্তা আমার মুখ দিয়ে বের হয়, আমি ধরেন মানে সবসময় নিজের মেজাজ কন্ট্রোল রাখতে পারি না, আমার দোষ আছে, আমার কথা আপনার বিশ্বাস করার দরকার নেই। আবার আমি কিন্তু বায়াসও হইতে পারি, আমি কট্টর জামাতের লোক হইতে পারি, কট্টর বিএনপির লোক হইতে পারি, কট্টর আওয়ামী বিরোধী, ইন্ডিয়া বিরোধী হইতে পারে, পাকিস্তানের পক্ষের লোক হইতে পারি, পাকিস্তানের এজেন্ট হইতে পারি না অনেক কিছু। আমার কথা বিশ্বাস করার দরকার নাই। আপনি নিজেরে নিচে প্রশ্ন করবেন যে বাংলাদেশে 30 লাখ মানুষ মারা গিয়েছে, 30 লাখ মানুষ যদি মারা যায়, 68,000 গ্রাম, এই 68,000 গ্রামেরে আপনি যদি 30 লাখ দিয়া ভাগ দেন তাহলে প্রায় 45 জন করে মানুষ এক গ্রামে মারা যাবে। 2 লাখ নারীকে যদি ধর্ষণ করা হয়, 68,000কে দিয়ে যদি আপনি ভাগ দেন, এক এক গ্রামে 3 জন করে নারী পড়বে। আপনারা আমি একজন বিবেকবান, যার মস্তিষ্ক ঠিক আছে, পাগল না, উন্মাদ না, শিশু না, তাদের সবার কাছে আমি প্রশ্ন করলাম, ভাই কার গ্রামে 45 জন মানুষ মারা গিয়েছে আর কার গ্রামে 3 জন করে নারী? আপনি না, আপনি একজন মানুষ। এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ, আপনার বন্ধু আছে সিলেটে, যার বাড়ি তার বরিশালের রংপুরের আছে, রংপুরের চিটাগাংয়ের আছে না, আপনি সবাই জিজ্ঞেস করেন, আপনার ফেসবুকে পোস্ট করবেন যে ভাই কার কার গ্রামে, মানে অনেকে এখন আবার বলে যে যারা ধর্ষিত হয়েছে তাদেরকে বলা যায় না, আরে বাংলাদেশের এমন মাখি আছে সে কিনা টাকা নিয়ে, আমি আমার 21 টিভির খবর জানি, আমাদের 21 টিভিতে এক মাগি ছিল, মুশফিকা নাজনীন। এই 12 ভাতারিরে জিনিস ভালো ছিল না, এই কারণে অবশ্য ওই কাজ করার লোক ছিল না তেমন, কিন্তু গণজাগরণ মঞ্চের বিশাল কর্মী। এই মাগিটা লোকের টাকা দিয়া, আমরা তো একই প্যানেলে কাজ করতে গিয়েছি, আমি প্যানেলে গিয়েছি, ওইখানে দেখছি যে প্যানেলে রেকর্ড হচ্ছে ক্যাসেট। তখন দেখেছি এক মহিলা বক্তব্য দিচ্ছে, সম্ভবত ওই যে ইয়েদের ওই দিকের মেজর সুমনদের বাড়ি কোথায়, ওই যে হবিগঞ্জের ওই দিকে, হবিগঞ্জের ওইখানকার একটা মহিলা সে বক্তা, এবং সে খুব বিখ্যাত আপনার বীরাঙ্গনা, সবাই চিনে, প্রতি বছর তার করে তারপরে আবার ওই সাংবাদিক আবার এই টাকাটা দিচ্ছে, তো ক্যামেরা অন ছিল, এসে যে খালা নেন আর এই যেভাবে দিচ্ছেন এইভাবেই সবাই দিয়েন। এটা 2011-12 সালের কথা। আমি কিন্তু ভাই এই গণজাগরণ মঞ্চ যদি বাংলাদেশে না হইতো আর আমি নিজের চোখে না দেখতাম, আমি কিন্তু হাফ আওয়ামী লীগ থাকতাম সারা জীবন। কারণ হলো ওই কিছুটা ছিল যে পাকিস্তানিরা বোধহয় আসলে কিছু খারাপ কাজ করে গিয়েছে, শেখ মুজিব একটা নবী রাসূলের পর্যায়ের একটা লোক ছিল, শেখ মুজিবের ব্যাপারে তো আমার কোনো সন্দেহই ছিল না, বিশাল ভালো একটা, খুব দেশপ্রেমিক। ওর সত্যি কথা বলছি ভাই, ওর শুনলে আমার এই পশম দাঁড়ায় যাইতো তার আগ পর্যন্ত, ছোটোবেলা থেকেই এটা দেখে এসেছি। কিন্তু শালার জিনিসপত্র জানার পরে, পড়ার পরে
এখন বুঝতেছি যে সেই শালা যে কত বড় বদমাইশ মাল। তো আমিও কিন্তু বিশ্বাস করতাম যে এরকম কিছু তো হয়েছেই। এখন আপনারা জিজ্ঞেস করলাম, আপনার যত মানুষ আছে আপনি ফেসবুকে পোস্ট করবেন, করে তারপরে সবাইকে জিজ্ঞেস করবেন যে ভাই কার কার গ্রামে কতজন নারী ধর্ষণ হয়েছে আর কতজন মানুষ মারা গিয়েছে, একটু কমেন্ট করে জানান। এটা তো আপনার জন্য খুব কঠিন কিছু না, তো আপনার ঘরে ঘরে যা জিজ্ঞেস করতে হবে না। আপনার সবার ফেসবুক আইডি আছে, পেজ আছে, পরিচিত একজনের পেজ আছে, সবাই বলেন, প্রথম আলোরে বলেন, ডেইলি স্টার বলেন, এই বিডি নিউজ 24-এ বলেন যে তুই বেটা পোস্ট কর, আমরা একটু দেখতে চাই যে সারা বাংলাদেশ থেকে কত মানুষই করে। কেউ আজ পর্যন্ত করে নাই এই জরিপ, কোনো সরকার করে নাই কারণ কি, এটা ভারত করতে দেয় নাই, তাই করে নাই। আমি বাংলা এডিশনকে আমরা একটা কাজ শুরু করেছিলাম, তো সে কাজ এখনও চলছে আমাদের। আমরা মন্ত্রণালয় থেকে খোঁজ নিলাম যে আমরা বীরাঙ্গনাদের নিয়ে প্রথম করতে চাই, আমরা জানতে চাই আসলেই যদি কেউ ধর্ষিত হয়ে থাকে, মারা তো গিয়েছে, যুদ্ধে তো মানুষ মারা গিয়েছে, মুক্তিযুদ্ধে অনেক অরিজিনাল মুক্তিযোদ্ধাও আছে, তা আমরা এটা একটু জানতে চাই কতজন আসলে মুক্তিযোদ্ধা, কতজন মারা গিয়েছে, কতজন ধর্ষিত হয়েছে, জেনুইন যারা তাদের প্রতি তো আমরা আমাদের রেসপেক্ট দেখাইতে হবে। ওদেরকে যদি বলে প্রতি মাসে 1 কোটি করে টাকা দিবে, আমার কোনো সমস্যা নেই। কিন্তু এই প্রথম আলো গতকালকে নিউজ করেছে 8,000 সরকারি চাকরিজীবী যারা মুক্তিযোদ্ধার সনদ দিয়ে চাকরি নিয়েছে তাদেরকে ভুয়া মনে করা হচ্ছে। প্রথম আলো নিউজ করছে, কিন্তু প্রথম আলোরে বলেন যে ভাই এই যে মুক্তিযুদ্ধটা হয়েছিল এই ইতিহাসটা ভুয়া, এটা নিয়ে আপনারা একটা অনুসন্ধান করেন, সারা দেশে একটা জরিপ করেন, করে তারপরে আমাদেরকে এটার একটা রেজাল্ট দেন বা খুঁজে বার করেন কতজন জেনুইন মানুষ মারা গিয়েছে। 30 লাখ মানুষ তো মারা গিয়েছে, তাদের আত্মীয় স্বজন আছে, এটা তো আর 300-400 বছর 1000 বছর হয়ে যায় নাই। এখনও ওই প্রজন্মের মানুষ, ওই সময়ের মানুষ আপনার জীবিত আছে, নিজের চোখে দেখেছে, তাদের কাছ থেকে নেন, তাদের পরিবারের কাছে যা খোঁজ নেন। এটা করবে না, কোনো সরকারও করবে না। একমাত্র যদি জামাত ক্ষমতায় আসে তারা করতে পারে, কিন্তু আমি নিজেও চাই না তারা করুক। আমার মনে হয় তারা এটাতে হাত দিবে না, কারণ তারা দিলে আবার বলবে তাদের তো দোষের অভাব নাই, তাদেরকে দেওয়া করানো দরকার। কিন্তু বিএনপি একমাত্র দল ছিল যারা চাইলে এটা করতে পারে। আমি জানি না তারা করবে কি না, মনে হয় না তারা করবে। কেন করবে না? ইন্ডিয়া করতে দিবে না। ইন্ডিয়ার সমস্যাটা কোথায় দেখেন, ইন্ডিয়ার বিষয় হলো মুক্তিযোদ্ধাটাকে নিয়ে এমন কিছু প্রোপাগান্ডা তারা ইস্টাবলিশ করেছে গত 55 বছরে, এটা দিয়ে আমাদের বাংলাদেশের মানুষের ভিতরে বিশাল ক্ষোভ থাকবে পাকিস্তানিদের প্রতি। পাকিস্তানিরা খুব খারাপ, পাকিস্তানিরা লক্ষ লক্ষ, দেখেন 2 লাখরা এখন 4 লাখে নিয়ে এসেছে। তো আমি বাংলা এডিশন থেকে শুরু করার পরে আমরা কয়েকজন নারীর বক্তব্য নিলাম। ঢাকা ডিভিশনে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের হিসেব অনুযায়ী 69 জন ধর্ষিতা হয়েছে। সারা বাংলাদেশে ধর্ষণের শিকার হইল, বীরাঙ্গনা হইল 523 জন। কতজন? 523 জন। আমরা যেটা ছোটোবেলা থেকে শুনেছি 2 লক্ষ মা বোনের সেটা মেরে তারপরে পাকিস্তানিরা এই করছে, শুনছি না এগুলো শুনে এসেছি। কেউ তো হয় না, এই কারণে বকাটা দিলাম, আমাকে ও গায়ে নিয়েন না। যদি হয়ে থাকে, কেউ যদি পেয়ে থাকেন আমার জানায়েন, আমি তার রেসপেক্ট জানাবো। আমি প্রয়োজনে মানে এটার জন্য সারা জীবন তার জন্য আমার ইনকামের একটা অংশ আমি তারে দিয়ে দেবো, যে সে দেশের জন্য সে এই সম্ভ্রম হারিয়েছে, যদি কেউ থেকে থাকে। যত তারকা বীরাঙ্গনা দেখেন না, ওইটা আরও বেশি চাউরা দেখবেন। বাংলা এডিশন ঢাকা ডিভিশনের 69 জনের পাইল, মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী ঢাকা বিভাগে 69 জন ধর্ষিত হয়েছে। আমরা সব জায়গায় গেলাম, একজন নারীকে পাইলাম, সে বিখ্যাত বীরাঙ্গনা, বিখ্যাত, সবাই চেনে তারে, একদম এলাকায় যা বলার সাথে সাথে আমাদের টিম গিয়েছে, চিনে ফেলেছে। তার বক্তব্যটা একটু শুনি যে সে কত বড় মাপের একটা বীরাঙ্গনা ছিল। চলেন। আমার নাম শেখ ফাতেমা আলী, পাক শাকের কাজ করতাম। তখন বললো যে কে কোন কাজ করতে পারবি বল। আমি কি ভাই, আমি একটা বিস্ফোরণ তৈরি করি যুদ্ধের মধ্যেই। তখন আমি কি করলাম, একটা পাঁচফোড়ন তৈরি করলাম, কিছু ছাই, তামুকের ফাঁকি, মরিচের ফাঁকি দিয়ে ছোট্ট ছোট্ট করে গোল্লা বানাইয়া এক একজনের হাতে দিতাম। অনেক মানুষ ছিল, এদেরকে হাতে দিতাম, ওরা গাছের আগায় গায়ে থাকতো। যখন ওইটা যে তখন পড়তো, তখন ওরা আসলে পরা, ছিঁড়ে মারলে পরা, ওকে নাক মুখ চোখ মুখ কানা হয়ে যেত গা। তখন ওদের অস্ত্র মস্ত্র আমরা চিনে এনে মুক্তিযোদ্ধাদেরকে দিতাম। বহু অপারেশন করছি আমরা নিজের হাতে, না হইলে কমসে কম আমার এই হাত দেয়, না হইলে 2 থেকে 500 আমি মারছি। আমি 11 জনের জীবিত অবস্থায় তাদের পুরুষঙ্গ কেটে লেছিলাম।
কাশি দিয়া বব কাশি দিয়ে কাইটটা আমি টাকি মাছের মতন শুটকি দিছিলাম। চিন্তা করছেন কত বড় মাপের একজন মুক্তিযোদ্ধা, 300-400-500 আর্মিরে সে একলা মেরে ফেলছে, তার উপরে আবার 13টার নুনু কাইটা শুটকি বানায় রাখছে, আবার বিস্ফোরণ বানিয়েছে, আটা ময়দা সুজি দিয়ে হালুয়া তো বিস্ফোরণ বানিয়েছে, ওই বিস্ফোরণ দিয়ে 400-500 আর্মি মেরেছে সে। এই মহিলারে দেখে আজকে 2026 সাল, 1971 সালে যুদ্ধ হয়েছে, ওইদিকে 30 এদিকে 26, 56 বছর। ওই সময় যদি কেউ ধর্ষিতা হইতে হয়, ধর্ষিত ধরেন 3 বছরের মেয়েও তো ধর্ষিত হয় এখন, আমরা অ্যাবসেন্ট ফাইল দেখেছি, তো এরকম অনেক কিছু তো দেখি দুনিয়ায় হইতে পারে, কিন্তু অ্যাটলিস্ট তার তো ধরেন এই মানুষ যদি মারতে, সে যেটা বলছে বিস্ফোরণ বানিয়েছে, আবার 500-রে মেরেছে, আবার নুনু কেটেছে 13 জন, এইটা যদি করতে হয়, ধর্ষিত 3 বছরের 1 বছরের মেয়ে হইতে পারে, কিন্তু এইটা যদি হইতে হয় তার বয়স মিনিমাম 15 ছিল, মিনিমাম, তাহলে ওইদিকে 15 হইতে হবে, আর এই যে 30 আর এইদিকে হলো 26, 56 আর 15 যদি হয় তাহলে ধরেন 70 বছর তার বয়স। এই মহিলারা দেখে কি আপনাদের 70 বছর মনে হয়েছে? আমাদেরও মনে হয় নাই। তার কাছে আমরা তার ভোটার আইডি কার্ড চেয়েছিলাম, আপনার তো জাতীয় নিবন্ধন পত্র ইয়েটা আছে, কার্ডটা, ওইটা একটু দেন। দেখেন সেই কার্ড দেওয়ার পরে তার বয়স কত দাঁড়ায়। 1950 সালে আমার জন্মগ্রহণ, আমি 1971 সনে, তখন আমার বয়স 20 থেকে 22। এই ঠিক করতে যে কত দেরি, আজকে 7 বছর ধরে আমি ঘুরতেছি। সে 13 জনের নুনু কাটছে, তার উপরে আবার 400 মানুষের বিস্ফোরণ বানায় মেরে ফেলছে। আরেক মাগির কাছে যায়, বীরাঙ্গনা মাগি, এ গোপালগঞ্জের, এর হইল গিয়া আওয়ামী লীগের লোকই ওইখানে বক্তব্য দিচ্ছে, তার প্রতিবেশী কয় ভাই ওই তো 71-এ ওর জন্মই হয় নাই, 71-এ জন্ম হয় নাই, ও পরে আওয়ামী লীগ নেতাদের সাথে ঢাকায় গিয়া খেলে, ওই লোক এটাই বলছে, ও যে খেলাধুলা করে তারপরে ও এই বীরাঙ্গনার কার্ড নিছে, মাসে মাসে 20,000 টাকা করে পায়। শুনেন, এখন তো সব ভুয়ো হয়েছে, আছে কিনা তা তো জানি না। ওর নাম হলো এইটা হেলেনা, ওই যে মুক্ত উদাহরণের 4 দোকানদার যে মহিলা, ও কি বীরাঙ্গনা নেই? 71 সালে জন্ম হইতোনি। পরে কি বীরাঙ্গনা বানায় রাখছে? ওরে বানাই রাখছে, যে কয়জন নিতারা ওরে ঢাকা নিয়ে খেলাই টেলাইয়ে ওই ইয়ে করছে। আর আরও এক জায়গায় শোনেন, এই কেরানীগঞ্জে, ঢাকার পাশেই এক মহিলার নাম দিয়েছে, গ্রামের নাম দিয়েছে, মহিলা তো নাই রে ভাই, ওই রকম ওই নামে, ওই পৃথিবীতে ওই নামে কোনো গ্রাম নাই। ওই এলাকার ইউনিয়ন চেয়ারম্যান যিনি, এলাকার মানুষ সবার কাছে জিজ্ঞেস করে আমরা খুব চেষ্টা করেছি তারা খুঁজে বার করতে। আমি আমার টিমরে বারবার না ভালো করে দেখেন, খোঁজ নিয়ে দেখেন, আবার ভুল হইলে হবে না, এটা কিন্তু খুব সেন্সিটিভ একটা ডকুমেন্টারি, দেখেন শোনেন কি করে। আমার জানা মতো খয়েরগুলি নামে কোনো গ্রাম নাই, এবং রেহানা নামা বীরঙ্গনা, যে রেহানা নামের যে বীরঙ্গনাকে খুঁজছেন, আমার জানা মতো এই নামে কেউ নেই আমাদের এখানে। এখানে খয়েরগুলি নামে কোনো গ্রাম আছে? না। খয়েরগুলি নামে কোনো গ্রাম আছে? খয়ের? হ্যাঁ। আমার তো জানা মতো এরকম না। বনুপা পিতা হচ্ছে আমির আলী, চেনেন? না, চিনি না। আপনার এই এলাকার মধ্যে কি বীরাঙ্গনা মুক্তিযোদ্ধা আছে নারী জানা মতে? না, আমার জানা মতো নাই। বনুপা বেগম পিতা আমির আলী বীরাঙ্গনা মুক্তিযোদ্ধা আছে আপনার চেনেন? না, এদিকে আমার জানা মতো কোনো বীরঙ্গনা নারী নাই। না না, ও নামে চিনি না, ও নামে আমরা কে শুনলাম, আর শুনি নেই। ওখানে ওনাদেরকে আমি চিনি না। এখানে দোকানদারি করে ঠিক আছে, কিন্তু এই নামে কেউ ছিল। ভাই এই হয়েছে আমাদের আসল ইতিহাস। আমরা ঢাকা ডিভিশনের 69 জনকে খুঁজে বের করার চেষ্টা করছি, একটা জেনুইন বীরাঙ্গনা আমরা খুঁজে পাই নাই। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, ভাই তাইলে এই যে এতদিন ধরে ইতিহাস এমনিতেই হয়ে গেল? প্রথম কথা হলো এই যে শেখ মুজিব 3 লাখ 3 মিলিয়ন এই যে বানায়, যে সে একটা বলে আসে, মানে মনে আসছে একজন বলছে, বলে দেন একটা কিছু যেহেতু করা হয়নি বলে দিয়েছে। আচ্ছা, এখন মূল কারিগরটা কারা, এইটা হইল গিয়া আপনাকে বুঝতে হবে। দেখেন ইন্ডিয়া, আপনি যদি দেখেন ওদের এই যে ওদের বিভিন্ন জায়গায়, কাশ্মীরে দেখেন না, প্রতি 7 জনের পেছনে ওরা একজন করে এজেন্সির লোক ফিট করে রাখছে সেখানে, যেমন নড়াচড়া করতে না পারে। ওদের মিডিয়া কি পরিমাণে মিথ্যা কথা বলে এটা তো আপনারা দেখেছেন, এখন তো দেখছেন কিভাবে মিথ্যা কথা ওরা বলে। জীবনে ইভেন ওরা পাকিস্তানের সাথে যে যুদ্ধ করে, এগুলোতে ওরা মিথ্যা কথা বলে। ওরা যে সিনেমা বানায় দেখেন না, এই সিনেমা বানায় মানুষের মানে আকৃষ্ট করা, কালচারালি একটা মানুষকে বায়াস করা, তাকে ইনফ্লুয়েন্স করা, এইটা ইন্ডিয়া বহু আগে থেকে শিখেছে। এইটা শিখে এই যে বাংলাদেশে দেখেন না, এই যে কাজী হায়াত, এই যে আওয়ামী দালাল, তারপর এরকম কিছু লোকজন আছে
যাদেরকে দিয়া খুব রসময় করে তারপরে কাহিনী তৈরি করেছে। ওই যে এক সিনেমায় দেখেছিলাম ছোটোবেলায়, মহিলা তার প্রতিবন্ধী বাচ্চা, সেই বাচ্চারে সে মেশিন গান হাতে দিয়ে বের করে দিয়েছে, আমার সিনেমার নাম মনে নেই, আর মুক্তিযোদ্ধাকে তার খাটের ওই কাঁথার ভেতরে শুয়ে দিয়েছে, শুয়ে দিয়ে ওই ঘরে এসে পালিয়েছে। পাকিস্তানি মিলিটারির পেছনে পেছনে দৌড়ে এসছে, আসার পর ওর হাতে মেশিন গান দিয়েছে, প্রতিবন্ধী ছেলের হাতেও বের হয়েছে, সাথে সাথে ওরে গুলি করে ঝাঁঝরা করে দিয়ে চলে গিয়েছে পাকিস্তানি। মানে দেখতে তো খুব চোখের মধুর লাগে। আরে বাবা কি, আরে ভাই কান্নাও করছি, এইগুলো দেখে কান্না করছি। কি সুন্দরভাবে আপনাকে বুঝাইছে ভাই। এই ভারত আমাদেরকে এইভাবে পাকিস্তানের সাথে একটা খারাপ সম্পর্ক তৈরি করে রাখার জন্য এই কাজগুলো করেছে। পাকিস্তানকে কিছু হইলেই বলা হয় পাকিস্তান আমাদেরকে বঞ্চিত করেছে, নিগৃহণের আমাদের 23 বছরের ইতিহাস, এই এরকম বক্তব্য শোনেন না। এই যে বক্তব্য, এই বক্তব্যগুলো ভারতের তৈরি। পাকিস্তান আমাদেরকে বিশাল আকারের বঞ্চনার শিকার করেছে। পাকিস্তানের যে কটা মিল, কল, কারখানা যা দিয়ে গিয়েছিল সব কটা এই স্বাধীন 55 বছরে আমরা আস্তে 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 সব বন্ধ করে দিয়েছি। এটাই হচ্ছে আমাদের বঞ্চনার পরে এখন উন্নত জীবন, বীরের জাতি আমরা এখন। এই পাকিস্তানের সাথে ধরেন কিছু কিছু, এই কয়দিন আগে দেখলাম ওই যে ফজা পাগলা, এই শালা ভুয়া মুক্তিযোদ্ধা আরেকটা, এই ভুয়া মুক্তিযোদ্ধা ওই দিন বলতেছে আমাদেরকে সেনাবাহিনীতে যেতে দেয় নাই আমাদেরকে। শালা তুই সেনাবাহিনী হইতে পারবি? তো সেনাবাহিনী হওয়ার ক্ষমতা আছে, তুই কেমনে হবি সেনাবাহিনী? সেনাবাহিনী হওয়ার যার ক্ষমতা আছে, যার মেধা আছে, যার ওই এখন আমাদের বাংলাদেশের এই যে মাজা ভাঙা যে সেনাবাহিনী, এইটারও তো আপনার এখানে করতে গেলে, যখন আপনার ওই যে ওদের ট্রেনিং চলে, এই ট্রেনিং করতে গেলে ভাই আপনি আমি আমাদের পক্ষে সম্ভব না তো। এটার জন্য আলাদা ওই মানুষ আছে, সেই তাদের ওই মেধা, ওই শারীরিক যোগ্যতা, শারীরিক উচ্চতা, সক্ষমতা, গঠন, গড়ন, মেধা সব কিছু থাকতে হবে। তো এগুলো ছাড়া তো আপনি পারবেন না। হঠাৎ করে আপনার সামনে একটা প্লাস্টিকের সাপ ফেলাই দেবে, জীবন্ত সাপ ফেলাই দেবে, আপনি আপনার মুভমেন্ট কি, আপনি রাতে ঘুমান কিভাবে, কোন দিকে ফিরা ঘুমান, উপর হইয়া ঘুমান কিনা, নাক ডাকেন কিনা, একটা সেনাবাহিনীর বহুত কিছু দেখে তারপরে সেনাবাহিনীর অফিসার নিয়ে করা হয়। তার যে ট্রেনিং, এই ট্রেনিং আপনাকে করার জন্য শারীরিকভাবে সক্ষম হইতে হবে, নাহলে তো আপনার দিবে না। তো পাকিস্তানের কি বাংলাদেশের কেউ সেনাবাহিনী হয় নাই? জিয়াউর রহমান সেনাবাহিনী হয় নাই, মেজর জলিল সেনাবাহিনীতে যোগ দেয় নাই, বাংলাদেশের সেনাবাহিনীতে তখন কেউ ছিল না। যে মুক্তিযুদ্ধে যারা এসেছিল তারা সবই তো বাংলাদেশের সেনাবাহিনী, তো তারা হয় নাই? তারা কেমনে হইল, কীভাবে তারা করলো? এখন আজকে আপনারা সরাসরি আমি সব বর্তমান দিয়ে আপনাদেরকে উদাহরণ দিই, খুব ডিপে যায় আপনার ইতিহাস পড়ারও দরকার নেই, জানারও দরকার নেই, কারোর কথা বিশ্বাস করবেন না। এটা হইল কি আপনার মূল পয়েন্ট। এইটা কারোর কথা বিশ্বাস না করে আমার কথাগুলো শুনে আপনি নিজের পরীক্ষা করবেন। ধরেন আজকে বাংলাদেশ পাকিস্তান আবার ফের এক হইল, কথার কথা হয়ে তারপরে মনে করেন বললো এখন এক হয়ে গেলে বাংলাদেশ আর পাকিস্তানের যে ক্রিকেট টিম, এই ক্রিকেট টিমটা কি হবে? এক হবে না? তখন তো এক দল হবে। এক দল যখন হবে, এখন যদি আপনি বলেন যে পাকিস্তানের টিমের থেকে বাংলাদেশ টিমের, এখন তো তাও বাংলাদেশ টিমের অবস্থাটাও তুলনামূলক ভালো আছে। আজ থেকে 10 বছর আগেও যদি হিসাব করি, যদি বলা হয়তো পাকিস্তান আর বাংলাদেশ মিলে একটা টিম বানানো হবে, তো বাংলাদেশের কয়জন চান্স পাইতো? সর্বোচ্চ সাকিব আল হাসান চান্স পাইতো। আর কি একজনও ছিল বাংলাদেশে যে কিনা, ইভেন এখনও আপনি কতজন পাকিস্তান দলে যা চান্স পাবেন? পাকিস্তানের এই নিয়ে এখনও রাজনীতি, ওরা তো রাজনীতি করে ওদের জীবনের বহুত দেশেরও ক্ষতি হয়েছে, ওদের এই রাজনৈতিক যে দ্বন্দ্ব এগুলো নিয়ে ওদের নিজেদের প্লেয়াররাই বলে ওদের ভেতরে এখনও রাজনীতি চলে। সেই রাজনীতি করতে গিয়েও পাকিস্তানের এখনকার যে দলটা আছে, সেই দলের সাথে বাংলাদেশের কয়জন গিয়ে সেখানে টের পাবে? ভাই ওরা দেখতে, ওরা আমাদের চাইতে যোগ্যতা, শিক্ষাগত যোগ্যতা, আপনি পৃথিবীর যেই প্রান্তে যে আছেন, আমি আমার আমেরিকার খবর জানি, আমরা কোন জায়গায় আছি আর পাকিস্তানিরা কোন জায়গায় আছে সেটা একটা বাঙালির জিজ্ঞেস করে, একটা আওয়ামী লীগের লোকেরা যাই জিজ্ঞেস করেন যে ভাই পাকিস্তানের লোকজন আমেরিকায় কি করে? ওরা ভাই ওরা যদি চুরিও করে খুব স্মার্টলি, আমাদের সাথে বহু বড় চুরি করবে। তো পাকিস্তানের লোকের সাথে আপনি যদি দেন যে ওরা যা যেরকম ছিল ওইটার মধ্যে আমাদের লোক অর্ধেক দিতে হবে, অর্ধেক না, তোরা তো দেশ হিসাবে করেছে, তো সেই হিসাবে আপনারা হয় নাই তো। তারপরেও ধরেন তর্কের খাতিরে ধরলাম পাকিস্তানিরা স্বজনপ্রীতি করেছে। আচ্ছা আমার দেশের আজকে 55 বছর বয়স হইল, আপনি এখন ঘুষ ছাড়া চাকরি পান তো, তাই না? আপনার মামু খালু না থাকলে চাকরি পান নাকি? নিজেরে কোশ্চেন করেন এই ব্রেনের মধ্যে, তাইলে উত্তর পেয়ে যাবেন। সো
এই জিনিসগুলো দিয়ে আমাদেরকে যদি নাকি বলা হয় দুই দেশ আলাদা হয়ে যাইতে হবে, আলাদা হয়ে গিয়েছে, যুদ্ধ শুরু হয়ে গিয়েছে, ভাই তাহলে তো বাংলাদেশ প্রতিদিন আলাদা হবে, এক ভাগে ময়মনসিংহ একদিকে যাবে, খুলনা আরেকদিকে যাবে, সিলেট আরেকদিকে যাবে, সব আলাদা হয়ে যাবে, কেউ থাকবে না। যদি ওইটাই পয়েন্ট হয় যে আমরা এই চাকরি বাকরির ক্ষেত্রে হয়, এই করা হয়, আমাদের বঞ্চিত করা হয়। তো গোপালগঞ্জে এতদিন ধরে যে গোপালগঞ্জে যা করা হয়েছে, এখন আবার ধরেন পুলিশের অনেক অফিসার আছে যারা কিনা বগুড়ায় বাড়ি হইলেই সে কী করেছে আর দেখার দরকার নেই, বগুড়া বাড়ি হইলেই তারা ভালো পজিশনে আছে, পুলিশের নিজেদের কথা। তো এটা তো ভাই হয়ই, হচ্ছে, আগেও হয়েছে। এখন আমাদের মূল পয়েন্টটা হচ্ছে যে বাংলাদেশ পাকিস্তানের থেকে আলাদা হয়েছে। পাকিস্তানের সাথে 1971 না হইলে 81-তে হইতো না, 91-তে হইতো না, 26-এ হইতো, হইতোই। এত দূরে দুইটা দেশ একসাথে জীবনও থাকতো না, আমি নিজেও চাইতাম না যে থাকুক, আলাদা হয়ে যাইতো। আলাদা হওয়ার পরে এখন আমার কি দরকার ভাই, সেটা হলো মূল কোশ্চেন। এই ইন্ডিয়ার এই 2 লাখ আর 30 লাখ মা বোনের এই বাল ছাল এগুলি ধনপন এগুলি যদি শুই না ভাই, আমার কথা ভালো না লাগলে আপনি জরিপ করেন, আপনিও এটা অনুসন্ধান করেন। আপনার বিএনপিরও তো এখন আমাদের কথা ভালো লাগে না, বিএনপিরে বলবো বিএনপি করুক, তার রাষ্ট্রীয় ক্ষমতায়, তার মন্ত্রণালয় আছে আলাদা একটা, করেন আপনি, করে তারপরেই করেন। এটা করবেন না, এটা করবেন না কেন? এটা করবেন না কারণ হচ্ছে এইটা নিয়েই রাজনীতি করতে হবে, এটা না থাকলে রাজনীতি থাকবে না। যে কারণে তারা এই নিয়ে রাজনীতি করে। আর ইন্ডিয়া ওইখানে এই মুক্তিযোদ্ধার বাল দিয়া 2 পাকিস্তানের মানুষের মধ্যে মনে করেন এই যে মানে তাদের দা কুমড়ো সম্পর্ক, সেই 1971 সাল থেকে এই 2024 সাল পর্যন্ত এটা চালিয়ে রেখেছে। এই ধনফোন 71-এর এই বাল দিয়া বাংলাদেশের মানুষের আলাদা করা যাবে না। আমরা এক, পাকিস্তানের মানুষ মুসলমান, আমরা মুসলমান, মুসলমান মুসলমান ভাই ভাই। আমার দরকারে সে আসবে, তার দরকারে আমরা যাব, তাদের সাথে আমার সর্বোচ্চ ভালো একটা সম্পর্ক থাকবে। আজকে পাকিস্তানের আমরা মনে করি যে পাকিস্তানে মনে হয় খালি কিছু মসজিদের মধ্যে বোম টোম পড়ে থাকে, এটাই পাকিস্তান। পাকিস্তানে যায়, পাকিস্তানের যেসব ব্লগাররা গেছে তাদের কাছে, এখন পাকিস্তানের শত শত মানুষ ওইখানে ট্রিটমেন্টের জন্য যায়। আন্তর্জাতিক মানের হসপিটাল রয়েছে তাদের, করাচি, লাহোর, এইসব জায়গায় যায়েন। কি হসপিটাল আপনি গুগলে সার্চ দেন, তাদের যেই আপনার আমাদের বুয়েটের মতো তাদের ওইখানে যেই মানের বিশ্ববিদ্যালয় আছে ভাই, তারা আমাদের যেই 23 বছরে বিশাল নিবৃত করে গিয়েছে বলা হয় না, এই 23 বছরে এই যে বুয়েট টুয়েট যা দেখেন এই পাকিস্তান করে দিয়ে গিয়েছিল, সেইটাই করে খাচ্ছি এখনও। এই যে আজকের আর্মির যে না, আর্মির আমাদের যে DOHS আছে না, এরা কি সুন্দর করে বাসা এইটাও পাকিস্তানের করা। পাকিস্তানের ওইটার নাম হলো DHA, আমাদের এটার নাম দিয়েছে DOHS। এই যে মিলিটারি হাসপাতাল, এই হাসপাতালগুলো তাদের আইডিয়া, তারা করছে এগুলো, তাদের যেই ভালো ভালো জিনিসগুলো সেইটার উপরে বেস করে এখনও দেশটা টিকে আছে। এর বাইরে কিচ্ছু করতে পারেন নাই। পাকিস্তানের সাথে আমাদের কোনো সমস্যা নাই, এবং পাকিস্তান যে এই যে 71 এই কাজগুলি করে নাই, এটা এই যারা বলে যে BD News 24, তারপরে এই যে প্রথম আলো, ডেইলি স্টার, টেলিস্টার যা যা আছে, এরা যে বলে না, এরাও কিন্তু জানে এটা যে বানানো। আপনি তার এই যে BD News 24 এই নিউজটা ভালো করে পড়লে দেখবেন যে রসালো এক উপন্যাস, সে একদম ভুয়া মিথ্যা কথা। 7 মাসের বাচ্চারা বলে গর্ভপাতের আবার বিশেষজ্ঞ সে ওই সময়ের। তো এই মিথ্যা কথাগুলো তারা কেন বলে? এগুলো বলার পিছনে একটা বিশাল স্বার্থগত কারণ আছে। এই নিজেদের স্বার্থ নিয়েই তারা বাংলাদেশের বিরুদ্ধে গিয়ে ভারতের হয়ে কাজ করে। কারণ ভারত কিছু টুলস তারা বাংলাদেশে রেখেছে, এই যে উদিসি, তারপরে ছায়ানট, সাংস্কৃতিক, তারপরে এই যে এদিকে পত্রিকা প্রথম আলো, ডেইলি স্টার, BD News 24, এরকম বিভিন্ন জায়গায় আপনার কি বলে চাকরিজীবী, পেশাজীবী, এরকম বহু জায়গায় তারা ইন্টেলিজেন্সের ভেতরে তাদের লোক তারা রেখে দিয়েছে। তাদের কাজ হলো খালি গুতাগুতি করে খালি পাকিস্তানের সাথে সম্পর্কটা খারাপ রাখবে। তোরা বাঙালি এনে পিসা মারবো, তোরে কিচ্ছু বলতে পারবে না, পাকিস্তানের কাছে যাইতে খাউমাউ করে কানতে যাইতে পারবে না, পাকিস্তান যেন তোরা সাহায্য করতে না আসে, তোর সাথে পাকিস্তানের সম্পর্ক ওইরকম বানায় রাখবো, এইটা ভারত চায়। যেই কারণে আমাদের এই লোকগুলো এরকম করে। এগুলো কারা কারা করে, কেন করে, এটা পরের ভিডিওতে আপনাদেরকে আমি জানাবো। আজকের ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে, যে কারণে ওই আলোচনায় আজকে গেলাম না। তবে এই যে কাজগুলো করে, এগুলোর পেছনে কিন্তু তাদের একটা বিশাল উদ্দেশ্য নিয়ে তারা খুব সুনির্দিষ্টভাবে আপনাদের সাথে ব্রেন গেম খেলে। এই ব্রেন গেম খেলার বাংলাদেশে 2024 সালের যে বিপ্লব হয়েছে, এই বিপ্লব এই খেলা শেষ করার জন্য হয়েছে। পাকিস্তানের সাথে আমাদের সম্পর্ক ভালো রাখতে হবে, এটা পাকিস্তানের জন্য না, বাংলাদেশের জন্য পাকিস্তানের সাথে আমাদের সম্পর্ক ভালো রাখতে হবে। যার যার সাথে দরকার হয়, আমাদের একমাত্র শত্রু ইন্ডিয়া, এটা মাথায় রাখতে হবে। এই শত্রুকে মোকাবেলা করার জন্য যাদেরকে দরকার হয়, যাদের সাথে ভালো সম্পর্ক রাখার দরকার হয়, সেটা আমেরিকা হোক, চীন হোক, পাকিস্তান হোক আর আফগানিস্তান হোক, তাদের সাথে আমাদের সম্পর্ক ভালো থাকবে। ব্যাস, আমাদের পৃথিবীর মধ্যে একমাত্র শত্রু ইন্ডিয়া, এইটাই প্রজন্ম চিনেছে। এবং আমার বিশ্বাস এরপরে যে সরকারগুলো আসবে,
তারেক রহমান সহ প্রতিটা সরকার এই জনগণের এই পাস বুঝে তারপরে দেশ পরিচালনা করবে। যদি সরকারের কোনো সমস্যা হয় তাদের সাথে মোকাবেলা করতে এই দেশের মানুষ জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছে।